আপনার আমরা গতকালকে যে ক্লাস করছিলাম, এই মূলত 92 ধারা পর্যন্ত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। 93 ধারাটা হচ্ছে সরল বিশ্বাসে যথাযথ মনোযোগ সহকারে কৃত কোনো কাজ করলে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন সরল বিশ্বাসে যথাযথ মনোযোগ সহকারে কৃত কাজ বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আপনার একজন আহ, ডাক্তার বা একজন সাধারণ পাবলিক, ধরে নেন ডাক্তার দিয়ে একটা এক্সাম্পল, একটা সাধারণ পাবলিক দিয়ে একটা এক্সাম্পল দিই। একজন ডাক্তার আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে উনি বুঝতে পারছে এই রুগীটা হয়তোবা সর্বোচ্চ 2-3 মাস টিকতে পারে। এই জন্য বলছে যে আপনার রুগীরা বলছে যে বা রুগীর নিকটতম আত্মীয় স্বজনকেই বলছে আপনাদের রুগীকে যা খুশি খাওয়ানোর খাইয়ে নেন, যা খাইতে চায় খাওয়ান। এখন রুগী এই কথার অর্থটা আবার বুঝতে পারছে, বুঝা যদিও ডাক্তার সরাসরি হিট করে নাই, কিন্তু রুগী বুঝতে পেরে রুগী এই যে জায়গায় 3 থেকে 6 মাস বাঁচার একটা সম্ভাবনা ছিল, রুগী 1 সপ্তাহের মধ্যেই মারা গেল। এক্ষেত্রে ওই ডাক্তারের কোনো অপরাধ হবে না। আবার যদি একজন পাবলিক একটা সড়ক দুর্ঘটনার সংবাদ, খুব দুর্ঘটনা ঘটছে, আম, একজন লোকের কাছ থেকে নাম্বার নিয়ে মোবাইল ফোনে ওই পরিবারের একজনকে জানাইছে যে আপনার ছেলে বা আপনার আম, অমুক আত্মীয় সে তো গুরুতর আহত। এই যে সংবাদটা জানাইলো সাধারণ পাবলিক, সেক্ষেত্রে সে তার সরল বিশ্বাসে কৃতকার্য মনোযোগ সহকারেই জানাইছে। এতে করে যদি ওই দিক দিয়ে স্ট্রোক করে ওই লোক মারা যায়, সেক্ষেত্রে কি যে পাবলিক জানাইছে তার কি অপরাধ হবে? হবে না। এই জন্য এই 93 ধারাটা বলা হয়েছে যে সরল বিশ্বাসে কৃতকার্য যথাযথ মনোযোগ সহকারে করা হলে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 93 ধারা, 93 ধারা বোঝা গেছে? বোঝা গেছে। আর 94 ধারা বলা হয়েছে গুরুতর আঘাত বা মৃত্যুর ভয় দেখিয়ে যদি কোনো কাজ অপরকে দিয়ে করিয়ে নেওয়া হয়, তাহলে যেই ব্যক্তি এই কাজটা করে সেই ব্যক্তি অপরাধের দায় থেকে মুক্তি পায়। যেমন আমরা বাসার একজন দারোয়ানকে যদি বলি তুমি গেটের তালাটা খুলে দাও, নয়তো তোমাকে গুলি করে আমি মেরে ফেলবো, এই যে তাকে মৃত্যুর ভয় দেখিয়েছি, সে এই মৃত্যু থেকে বাঁচার জন্য ওই দারোয়ান গেটের তালাটা খুলে দিল। এক্ষেত্রে সেই দারোয়ান গেটের তালা খুলে দিছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, এই জন্য তার অপরাধ হবে না। যদি বলা হইতো দারোয়ানকে যে তুমি তোমার মালিককে গুলি করে হত্যা করো, এই নাও গুলি, আর নয়তো তোমাকে মেরে ফেলবো, যদি সে গুলি করে হত্যা করতো তাহলে আবার তার অপরাধ হইতো। এখানে দুইটা সেন্স 94 ধারায়। মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখে যদি কোনো অপরাধ করিয়ে নেওয়া হয়, তাহলে সেটা যে অপরাধটা করবে তার অপরাধ হবে না। আর যদি উক্ত ব্যক্তিকে দিয়ে, হ্যাঁ, মৃত্যু ঘটানো হয়, কাউকে মেরে ফেলার জন্য মেরে ফেলার জন্য বলে, এবং ওই যে অপরাধ করলে রাষ্ট্রের বিরুদ্ধে এমন একটা অপরাধ তাদের দিয়ে করানো হয় যে অপরাধ করলে উক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড হবে, এরকম অপরাধ যদি করানো হয়, তাহলে সে কিন্তু অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। তার মানে এখানে একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে 94 ধারায়, যে কোনো অবস্থাতেই কি করা যাবে না, মৃত্যু ঘটানো যাবে না, এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, যে অপরাধ করলে ওই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, এমন কোনো অপরাধ করা যাবে না কারো প্ররোচনায়, কারো কথাতে। এটা এখানে স্পষ্ট করছে। তাহলে 94 ধারার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। 94 ধারায় কারো বোঝানো লাগবে? আবার আরেকটা উদাহরণ দিই। 94 ধারা আপনার রাত্রেবেলা এই যারা কর্মকার, যারা চাবি টাবি বা এটা সেটা বানায়, তাদের কাছে গিয়ে ধরেন একদল ডাকাত বলল যে তুই আজকে আমাদের সাথে যাবি, নাহলে তোরে মেরে ফেলবো, এবং তুই এই তালার চাবিটা বানায় দিবি। হুম,
যদি না করিস তাহলে তোকে কিন্তু মেরে ফেলবো। তো সে বাধ্য হয়ে মৃত্যুর ভয় দেখানোর কারণে সে কিন্তু চাবিটা বানাইয়ে দিছে। এই ক্ষেত্রে এই চাবি দিয়ে পরবর্তীতে ওই ডাকাত দল তাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করলো। এক্ষেত্রে এই ডাকাতের দায়ভার কি এই কর্মকারের আসবে? আসবে না। সেই অপরাধের দায় থেকে রেহাই পাবে। তো এই হচ্ছে মৃত্যুদণ্ড বা গুরুতর জখমের ভয় দেখিয়ে যদি কাউকে দিয়ে কোনো অপরাধ করিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে যাকে দিয়ে অপরাধটা করানো হয়েছে সেই ব্যক্তি অপরাধের দায় থেকে মুক্তি পাবে। ভিন্ন ক্ষেত্র হচ্ছে রাষ্ট্রদ্রোহ মূলক অপরাধ। যে অপরাধ করলে মৃত্যুদণ্ড পাবে সে ব্যক্তি, বা খুন করলে, সেই ব্যক্তি যদি খুনের অপরাধ করে তাকে দিয়ে এই দুই ধরনের অপরাধ করানো যাবে না। যদি সে এটা করে তাহলে সে অপরাধের দায় থেকে মুক্তি পাবে না। ক্লিয়ার লিজাবো? 94। ওকে। আর 95 ধারা হচ্ছে সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। যদি কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তির মাধ্যমে কোনো সামান্য ক্ষতিকর কার্য সম্পাদিত হয় তাহলে সেই কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন বলতে পারেন স্যার এটা কেমন? ধরেন এমন ক্ষতিকর কার্য আপনি জানেন যে এটা সামান্য একটা ক্ষতিকর কার্য, এটার কারণে আপনি অভিযোগ দিবেন না, অভিযোগ সচরাচর মানুষ দেয় না। এটা কেমন হতে পারে? আপনার বাগান থেকে একটা ফুল ছিঁড়ে নিল, এখন আপনি এটার জন্য যেহেতু আপনি এই থানায় যে মামলা করবেন না, এটা সামান্য একটা ক্ষতিকারক কার্য, একটা বাচ্চা ফুল ছিঁড়ে নিছে। আর যদি আপনি অভিযোগ করেন তাহলে বুঝতে হবে আপনি সুস্থ স্বাভাবিক না, অপকৃতস্থ। এইরকম সামান্য ক্ষতিকারক কার্য যেগুলো আছে সেগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটাই হচ্ছে 95 ধারার মূল প্রতিপাদ্য বিষয়। আমরা এটাকে আরো বিভিন্নভাবে উদাহরণ দিতে পারি। আপনি একজন সরকারি কর্মচারী, আপনি আপনার সরকারি দায়িত্ব পালনকালে আপনি ওই অফিস থেকে একটা কলম নিয়ে আসলেন। তো এই ক্ষেত্রে যে আপনি কলমটা নিয়ে আসলেন এটাও কিন্তু সামান্য ক্ষতিকারক কার্য, এটাও কিন্তু আমরা অপরাধ হিসেবে গণ্য করব না। তাহলে আমার মনে হয় এই 95 ধারা আমরা বুঝতে পারছি। 93, 94, 95 এই আইনের 3টা সেন্স আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা আমাদের যেই আজকের যে মূল আলোচনা সেটা হচ্ছে আত্মরক্ষা বা প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত আলোচনা। কি? আত্মরক্ষা বা প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত আলোচনা। আত্মরক্ষা বা প্রতিরক্ষার অধিকার বলতে কি বুঝি, এবং এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কিত 96 থেকে 106 ধারার যে বিস্তর আলোচনা আছে সেই আলোচনাটা আমরা আজকে খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা খুব সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার বা দ্য রাইটস অফ প্রাইভেট ডিফেন্স, এটা 96 থেকে 106 ধারায় আছে, এটা আমরা জানি। আর এটা 4র্থ অধ্যায় সাধারণ ব্যতিক্রমের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট বলতে পারি আমরা। প্রথম পার্ট আমরা 76 থেকে 95 ধারা নিয়েছি, আর দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের কত? 96 থেকে 106। তাহলে আমরা এই 96 থেকে 106 আত্মরক্ষার আত্মরক্ষার বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার 96 থেকে 106 ধারা। 6 ধারা। তো এই 96 থেকে 106 ধারা এখন আমরা আলোচনা করব। এখানে দেখেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারকে আবার মানে প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকারও বলে, আর ইংলিশে যদি আমরা বলি দ্য রাইটস অফ প্রাইভেট ডিফেন্স। ঠিক আছে?
এখানে 96 থেকে 106 ধারা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 96 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে যা কিছুই করা হোক না কেন সেটা এই আত্মরক্ষা ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। 96 ধারা। 97 ধারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এখন এই মানে মূলত ক্ষেত্র দুইটা, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে সম্পত্তি। তো সম্পত্তির ক্ষেত্রে আবার আমাদের প্রশ্ন আসে যে সম্পত্তি তো দুই ধরনের আছে, স্থায়ী মানে স্থাবর অস্থাবর। তাহলে কি স্থাবর হবে না অস্থাবর হবে? এটা উভয় ক্ষেত্রেই, স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও এই অধিকারটা প্রয়োগ করা যায়। এখন এই দুইটা ধারাকে আমরা যদি সেপারেশন করে চিন্তা করি, যেমন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝেন, যখন এই প্রশ্নটা আসে আমরা এটা কিভাবে লিখি? আমরা কিভাবে লিখি? আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য, অর্থাৎ এটা শুরুতেই আমরা বলি নিজের যান অপরের যান, সরকারি সম্পত্তি অপরের সম্পত্তি, বা আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রতিরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। সেটা এই আইনের 96-97 ধারার পর্যালোচনায় 99 ধারার শর্ত সাপেক্ষে এই কথাটা লিখে আমরা কিন্তু এইভাবে নিজের ভাষায় এই সংজ্ঞাটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো আবার বলি। আমাদের 1860 সালের পেনাল কোডের 96-97 ধারার পর্যালোচনায় দেখা যায় যে নিজের সম্পত্তি অপরের সম্পত্তি, সরকারি মালামাল, নিজের যান অপরের যান, বা আপনার ওই কি বলে আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। আচ্ছা, 96-97 এইভাবে আমরা একটা সেট আপ করে নিব। আর 98 ধারায় আমাদের বলা হয়েছে, আমরা নর্মাল সেন্সে জানছি যে পাগল ব্যক্তির ক্ষেত্রে, পাগল ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন এই যে 98 ধারাটা পাগল ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটা প্রয়োগ করা যায় এই কথা বলা হয়েছে। অর্থাৎ পাগল ব্যক্তি যদি আমাকে আক্রমণ করে সেক্ষেত্রে আমাকে সেভ করার জন্য আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো 98 ধারা। তো শুধুমাত্র এই 98 ধারায় পাগল ব্যক্তি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কিন্তু এক কথায় সাধারণভাবে বলতে গেলে ভুল হবে। তাহলে এই 98 ধারায় কি বিষয়গুলো মনে রাখতে হবে? একটা হচ্ছে শিশু, আরেকটা হচ্ছে অপরিণত বিবেক, এখন আসেন পাগল বা অপকৃতস্থ ব্যক্তি, আরেকটা হচ্ছে আপনার অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়ে বা অন্যের দ্বারা নেশাগ্রস্ত হয়ে যদি কোনো অপরাধ এই 4 ধরনের ব্যক্তি করে তাহলে এই 4 ধরনের ব্যক্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এই যে 98 ধারার যে 4 ধরনের ব্যক্তির কথা বললেন, এই 4 ধরনের ব্যক্তি তো আমার নাও মনে থাকতে পারে। আপনার এটার জন্য আপনি একটু কৌশল অবলম্বন করতে পারেন। আমরা যে 76 থেকে 95 ধারা পড়েছি, এই 76 থেকে 95 ধারার মধ্যে আপনার এখানে 82 থেকে কত 82, 83, 84, 85 ধারা, এই যে এই 4টা ধারা 82 থেকে কত 85 ধারা। তাহলে 82 ধারায় আমি যে বললাম শিশু, 82 ধারায় কি 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক যে অপরাধ সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না 82। তাহলে ওই শিশুটা এখানে চলে আসছে 98 ধারায় চলে আসছে, তাহলে একটা পাইলেন। 83 ধারায় আমরা পড়ছিলাম 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, অর্থাৎ অপরিণত বুদ্ধি সম্পন্ন মানে অপরিণত বিবেক, সেটা হচ্ছে 83 ধারা। তাহলে দুইটা ব্যক্তি পাইছেন, পাইছেন। 84 হচ্ছে পাগল, এই যে পাগল বা অপ্রকৃতস্থ ব্যক্তি। আর 85 ওই যে যেটা বললাম অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত হলে আর
যদি অন্যের দ্বারা নেশাগ্রস্ত হয়, ওইরকম ব্যক্তির দ্বারা যে কৃত অপরাধ সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৯৮ ধারা। তাহলে আমি কি ৯৬, ৯৭, ৯৮ এই তিনটা ধারা বুঝাইতে পারছি আপনাদের? ৯৬, ৯৭, ৯৮। ওকে, এখন দেখেন ৯৯ ধারা। এই ৯৯ ধারাটা হচ্ছে আমরা এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে শিখেছি বা জানি। এটাকে আপনারা মনে রাখবেন পদ্ধতি, পদ্ধতি, তারপর হচ্ছে পূর্ব শর্ত, পূর্ব শর্ত বা সীমাবদ্ধতা, ঠিক আছে? পদ্ধতি, পূর্ব শর্ত, সীমাবদ্ধতা, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে আমি এটাই বুঝাইতে চাইছি আপনাদের। পরীক্ষার প্রশ্নে আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কার্যপদ্ধতি সম্পর্কে লিখুন, বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্তগুলো কি কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা সম্পর্কে লিখুন। হ্যাঁ, বা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই ৯৯ ধারার বিষয়টা ক্লিয়ার ভাবে বোঝার জন্য। তাহলে এক্ষেত্রে আমাদের ৪টা ক্ষেত্র আছে, মানে ৪টা বিষয় আমাদের আইডেন্টিফাই করতে হবে এই ৯৯ ধারায়। সেই 4টা বিষয় আমি সুন্দর করে আপনাদের বুঝাই দিচ্ছি। বইয়ের মধ্যে অনেক কঠিন ভাষা, ওইটা অ্যানালাইসিস করে আমি যতটুকু সম্ভব আপনাদের সহজ ভাষায় কনভার্ট করে দিচ্ছি। তাহলে আমি কি শিখাইলাম আপনাদের? এই ৯৯ ধারায় এসে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এইখান থেকে প্রশ্নগুলো আসলে আমরা অনেক সময় প্রশ্ন বুঝতে পারি না। এটা বোঝার জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পরীক্ষার প্রশ্নে থাকবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পদ্ধতি গুলো লিখুন, বা পদ্ধতি সম্পর্কে কি জানুন লিখুন, বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্তগুলো কি কি, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা সম্পর্কে লিখুন, বা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এই বিষয়গুলো যখন উত্থাপিত হবে তখন আপনারা এই ৯৯ ধারায় যেই ৪টা বিষয় আমরা আইডেন্টিফাই করব, এখন এই ৪টা বিষয় সম্পর্কে লিখবেন। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত? আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা, জিয়া ভাই বুঝতে পারছে, আর বাকি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আশা করা যায় আমরা এই ৯৯ ধারার যে কথাটা আমরা বলছি এখানে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আমরা এই ৯৯ ধারার যে ৪টা বিষয়, প্রথম বিষয়টা হচ্ছে এখান থেকে মুছে দেই, মুছে দিলে সুবিধা হবে বুঝাইতে। ৯৯ ধারার এখন আমরা ৪টা বিষয় আইডেন্টিফাই করব। সেই ৪টা বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে আপনি পদাধিকার বলে, ঠিক আছে, আপনি সরকারি কর্মচারী, পদাধিকার বলে আপনার যে কৃতকার্য, ১ নম্বর বিষয় পদাধিকার, পদাধিকার, পদাধিকার। ২ নম্বর হচ্ছে নির্দেশ। এই দুইটা আমরা আগে একটু আইডেন্টিফাই করি। কোন সরকারি কর্মচারী পদাধিকার বলে কৃতকার্যের বিরুদ্ধে, হ্যাঁ, ওই কার্যটার মধ্যে যদি গুরুতর আঘাত বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ঠিক আছে? ১ নাম্বারটা কি বুঝছেন? ১ নাম্বার মানে নাম্বার টাম্বার কিছু না, এখানে মানে কয়েকটা বিষয়, এখানে ৪টা বিষয় বা ৪টা ক্ষেত্র আমরা আইডেন্টিফাই করব। এর মধ্যে ৯৯ ধারার প্রথম বিষয়টা হচ্ছে সরকারি কর্মচারী পদাধিকার বলে যে কাজ করছে সেই কাজে ক্ষেত্রে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা বিদ্যমান না থাকে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। এটা বোঝা গেছে? মানে একবার সহজ ভাষায়। ওকে। আর ২ নাম্বারটা হচ্ছে এই সরকারি কর্মচারীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি নির্দেশ প্রদান করে সেই নির্দেশের যে কৃতকার্য, সেই কৃতকার্যে যদি মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা না থাকে সেক্ষেত্রেও আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ২ নম্বর পয়েন্ট। ২ নম্বরটা বুঝছেন কিনা দেখেন। ২ নম্বর ক্ষেত্রটা আশ্রয় লাভ, এই শব্দটা ইউজ করতে পারি। আর ৪ নাম্বারটা হচ্ছে যতটুকু ততটুকু, যতটুকু ততটুকু। আচ্ছা, তাহলে আমরা
এই পদাধিকার আর হচ্ছে নির্দেশ এটা দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে কিন্তু সরকারি কর্মচারী ইনক্লুড আছে। প্রথমটাতেও আছে, প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র, এখন তৃতীয় ক্ষেত্র। অর্থাৎ যে ক্ষেত্রে সরকারি কর্মচারীর সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, সেক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। ৩ নম্বর ক্ষেত্র। ক্লিয়ার আছে? ক্লিয়ার কিনা লিজাপো? ওকে, ফাইন। আর ৪ নাম্বার হচ্ছে আমাদের মানে আত্মরক্ষার অধিকারে প্রয়োগের ক্ষেত্রে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু অধিকারই প্রয়োগ করতে হবে, তার ব্যত্যয় ঘটানো যাবে না। ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু অধিকার প্রয়োগ করতে হবে। সেটা কেমন? আপনাকে কেউ লাঠি দিয়ে আঘাত করতেছে, আপনি সেটা লাঠি দিয়ে প্রতিহত করবেন। এর বেশি আপনি আম, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ এই যে ৪টা ক্ষেত্র, এই আপনি ৯৯ ধারার শর্ত সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ অর্থাৎ দেহ ও সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে অধিকারটা প্রয়োগ করবেন, এই ৯৯ ধারার শর্ত সাপেক্ষে আপনি অধিকারটা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে এই শর্তগুলো মেনে আপনাকে অধিকারটা প্রয়োগ করতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে এই ৯৯ ধারা থেকেও প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন আসে। ৪টা বিষয় আমি বলছি। কি কি বিষয় বলছি? ৯৯ ধারা থেকে কিভাবে প্রশ্ন আসে? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করুন, বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করুন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না আলোচনা করুন। তাহলে এই ৯৯ ধারা দিব আমরা, শুধু এই ৯৯ ধারা আসবে তখন। ক্লিয়ার? আবার পূর্ব শর্ত যখন আসবে তখন ওই ৯৯ ধারাই আসবে। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এই ৯৯ ধারার যে ৪টা বিষয়, ৪টা ক্ষেত্র আমার মনে হয় আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসেন আমরা ১০০ ধারা। ১০০ ধারা হচ্ছে দেহ নিয়া। দেহের ক্ষেত্রে আমাদের ৬টা বিষয় আছে। মানে ৬টা। স্যার, হ্যাঁ, বলেন। আপনি একটু এই ক্লাসটা ভিডিও করেন। ভিডিও হচ্ছে অলরেডি, সমস্যা নেই। ঠিক আছে। দেহর ক্ষেত্রে আমাদের ৬টা ক্ষেত্র আছে। কয়টা ক্ষেত্র? ৬টা ক্ষেত্র। আমরা যেমন ৯৯ ধারায় ৪টা ক্ষেত্র ফাইন্ড আউট করছি, ঠিক তদ্রূপ এই আমাদের ১০০ ধারায় দেহর ক্ষেত্রে আমরা ৬টা ক্ষেত্র ফাইন্ড আউট করতেছি। এই ৬টা ক্ষেত্র আমাদের অবশ্যই আমাদের এই মানে মৃত্যু ঘটানোর ক্ষেত্রে প্রয়োগ হয়। অর্থাৎ আমরা ২টা ক্ষেত্র খুবই ম্যান্ডেটরি, যেটা ১০০ এবং ১০৩ ধারা। ১০০ হচ্ছে দেহর ক্ষেত্রে, আর ১০৩ হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে। তো এই ১০০ ধারায় দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। এই ৬টা ক্ষেত্র কি কি সেটা একটু দেখেন। এই ৬টা ক্ষেত্রের মধ্যে প্রথম যেই ৫টা, ১, ২, ৩, ৪, ৫, টোটাল ৬টা, তো ৬ও লিখে দিলাম। কিন্তু প্রথম যে ৫টা, এই ৫টা আক্রমণ সম্পর্কিত। কি? আক্রমণ সম্পর্কিত। তাহলে আক্রমণ সম্পর্কিত যদি হয় প্রথম ৫টা, তাহলে প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে আমাদের আক্রমণ সম্পর্কিত। তো আমরা প্রথম বিষয়টা হচ্ছে আমাদের মৃত্যু। আমরা শুধু মৃত্যু নেই, পরের বিষয়টা হচ্ছে গুরুতর আঘাত। গুরুতর আঘাত। তারপরের বিষয়টা হচ্ছে ধর্ষণ। তারপরের বিষয়টা হচ্ছে অপকৃত কাম লালসা। অপকৃত কাম লালসা। তারপরের বিষয়টা হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণ, না? মনুষ্য হরণ বা অপহরণ। এরপরের বিষয়টা হচ্ছে এমন আটক। আটক। এখন দেখেন আমরা বইয়ের মধ্যে যেভাবে আছে,
এখন বইয়ের যেই সেন্সটা, এই সেন্সটা আমরা এই শব্দগুলো দিয়ে গুছাই নেই। এই 6টা ক্ষেত্র আমরা এভাবে গুছাবো। মৃত্যু হচ্ছে এমন আক্রমণ, যে আক্রমণের ফলে মৃত্যুই শেষ পরিণতি। 1 নাম্বার। গুরুতর আঘাত হচ্ছে এমন আক্রমণ যার শেষ পরিণতি গুরুতর আঘাত। হ্যাঁ। 3 নাম্বার হচ্ছে তুমি দুষ্টামি করো না, যাও। 3 নাম্বার হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। ধর্ষণের অভিপ্রায় আক্রমণ। 4 নাম্বার ক্ষেত্র হচ্ছে অপকৃত কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে আক্রমণ। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের উদ্দেশ্যে আক্রমণ। 6 নাম্বার হচ্ছে এমন আটক বা এমন আটক যে এমন আটক বা অপহরণ যেই কি বলে এখানে অপহরণ শব্দটা কি আসবে 6 নম্বরে? স্যার এমন আটক বা মানে অবৈধ আটক, যেটা স্যার অবৈধভাবে হ্যাঁ, আটক, যে 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 পরিস্থিতিতে ক্ষেত্রে, সরকারি কর্তৃপক্ষের হ্যাঁ, এমন আটক যে আটকের ক্ষেত্রে যেই পরিস্থিতিতে সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকে না, তখন এই যে 6টা ক্ষেত্র, এই 6টা ক্ষেত্রে দেহ রক্ষা করার ক্ষেত্রে, নিজের শরীরটাকে রক্ষা করার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যখন আসে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, তখন আপনারা কোন বিষয় দিবেন, কোন কোন বিষয় দিবেন একটু বলেন তো আমার একটু, যদি পরীক্ষার প্রশ্ন আসে। জিয়া ভাই, স্যার কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এখন প্রয়োগ করে স্যার মৃত্যু ঘটানো যায়? প্রশ্নটা যদি আসে স্যার যে দেহের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, তখন তো স্যার 100 দ্বারাটাই আমরা আইডেন্টিফাই করব, হ্যাঁ, যে রাইট। 100 দ্বারার যে কয়টা বিষয় আছে এটাই। আর যদি বলে যে কোন কোন ক্ষেত্রে, তখন তো স্যার প্রশ্নটা যদি মান বেশি থাকে, তাহলে তো আরো আরো যে আনুষঙ্গিক ধারাগুলো আছে ওইগুলোও টানতে হবে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি খুশি হয়েছি আপনার উত্তরে। এটাই আমি জানতে চাইছিলাম। অর্থাৎ আমরা নর্মালি যদি আসে কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়, এখানে নাম্বারটা ম্যান্ডেটরি। যদি নাম্বার আমাদের এখানে 6, 7, 8 থাকে, অবশ্যই কিন্তু দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে 100, 103 না আমরা টানবই 99 ধারার শর্ত সাপেক্ষে। আর যদি তার চাইতেও বেশি নাম্বার থাকে, 10 থাকে, সেক্ষেত্রে আমরা অন্য যে ধারাগুলো আছে যেমন 98 আছে, 106 আছে, ওগুলো আমরা একটু টেনে দিতে পারি। ঠিক কিনা? সঠিক স্যার। রাইট। তাহলে আমার মনে হয় লিজাবু বুঝতে পারছে। ঠিক 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 বুঝছেন না লিজাবু? ধারাটা আমরা বুঝতে পারছি। 100-র পরের ধারাটা হচ্ছে 101। অর্থাৎ 101 ধারায় কি বলছে? মৃত্যু ব্যতীত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করার যে বিষয়টা, মৃত্যু ব্যতীত, মৃত্যু ছাড়া, অর্থাৎ 100 ধারার যে 6টা ক্ষেত্র আছে এইগুলা ছাড়া অন্যান্য যেই যদি আক্রমণ আসে আপনার প্রতি, সেই আক্রমণ প্রতিহত করার জন্য আপনার যা যা করা প্রয়োজন তা তা করে আপনি আপনার আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, মৃত্যু ব্যতীত। 101। মৃত্যু ব্যতীত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় 101 ধারা। 102 ধারা। 102 ধারা হচ্ছে আরম্ভ ও স্থিতিকাল। আরম্ভ ও স্থিতিকাল, জোর সংখ্যা হচ্ছে আরম্ভ স্থিতিকাল, মনে রাখবেন। আবার ওই দিক দিয়া আচ্ছা, ওইটা পরে আবার আসি। 102 ধারা আরম্ভ স্থিতিকাল হচ্ছে দেহ রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ স্থিতিকাল, যখন আপনার প্রতি আক্রমণ শুরু হবে, ঠিক আছে, তখনই আপনি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার শুরু হয়ে যাবে, ওটা চলমান থাকবে। আপনার অ্যাটাক করলে আপনি সেটা প্রতিহত করার জন্য আপনার আরম্ভ স্থিতিকাল এই 102 ধারায় বলা হয়েছে দেহ রক্ষার ক্ষেত্রে। আর 103 ধারায় আমাদের 4টা ক্ষেত্র আছে, 4টা বিষয় আছে, আমরা আইডেন্টিফাই করতে পারি এই 103 ধারাকে বিশ্লেষণ করলে বা অ্যানালাইসিস করলে। 103 ধারায় 4টা ক্ষেত্রে আত্মরক্ষার মানে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। সেই 4টা ক্ষেত্র কি? প্রথম হচ্ছে কি, জিয়া ভাই বলেন তো 4টা ক্ষেত্র দেখি মনে আছে কিনা আপনার? প্রথমটা তো স্যার ছিল যে দস্যুতা। হ্যাঁ, আর
দস্যুতার ক্ষেত্রে স্যার এই দস্যুতা যদি কেউ করে, দস্যুতা করে কেউ সম্পত্তি আত্মসাৎ করতে বা ছিনাই নিতে চায়, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। হুম, আর এরপরে হচ্ছে যে এই রাত্রিবেলা যে অপতে গৃহপ্রবেশ যেটা, রাইট। এর ক্ষেত্রেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সেটা মৃত্যু ঘটানো যাবে। আর হুম, তৃতীয়ত যেটা আমরা ওই আগে এসে পড়ছিলাম মনে হয় কোনটাতে জানি, যে তাঁবু, জাহাজ, রাইট। তারপরে ওইসব ক্ষেত্রে জায়গাতে বা মানুষের বাসস্থান এইসব জায়গাতে অগ্নিসংযোগ যদি করলে। কেউ অগ্নিসংযোগ করে, হুম, সেক্ষেত্রে আর আরেকটা হচ্ছে এমন এইভাবে যদি কেউ অপতে গৃহে প্রবেশ করে, সেটা যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে। চুরি করার উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। সঠিক স্যার। হুম, আচ্ছা, তাহলে দেখেন পুরো 4টা বিষয় কিন্তু জিয়া ভাই বলেই দিছে। 103 ধারা হচ্ছে এক্ষেত্রেও মৃত্যু ঘটানো যায়, সেটা হচ্ছে কি সম্পত্তির ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। এই সম্পত্তি রক্ষার ক্ষেত্রে যে আপনি মৃত্যু ঘটাবেন, সেই মৃত্যু ঘটানোর ক্ষেত্রে 103 ধারাকে অ্যানালাইসিস করলে আমাদের 4টা বিষয় আইডেন্টিফাই করা যায়। 1, 2, 3, 4। 1 নাম্বার হচ্ছে দস্যুতা, দস্যুতা কালে। 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার হচ্ছে রাত্রিবেলা অপথে অপথে গৃহে প্রবেশের সময়, গৃহে প্রবেশের সময়। 3 নাম্বার হচ্ছে ওই আমাদের বসবাসযোগ্য যে স্থান, বসবাসযোগ্য বসবাসযোগ্য স্থান কি? ওই ধরেন জাহাজ, তাঁবু, গৃহ বলতে পারি, এইসব জায়গায় যদি অগ্নিসংযোগ করে, যে জায়গায় আমাদের সম্পত্তিগুলো রাখা হয়, সেই সকল স্থানও এর সাথে অন্তর্ভুক্ত থাকবে 3 নম্বরে। বসবাসযোগ্য স্থান এবং যে স্থানে সম্পত্তিগুলো রাখা হয় সেই সকল স্থান। তাহলে এখানে আমরা গৃহ, তাঁবু, জাহাজ এবং যে স্থানে সম্পত্তি রাখা হয় সেই স্থানে অগ্নিসংযোগ করলে 3 নম্বর ক্ষেত্র, সেক্ষেত্রেও আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার করে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারি। 4 নাম্বার হচ্ছে রাত্রিবেলা অনধিকার গৃহে প্রবেশ, এমন গৃহে প্রবেশ করে চুরি সংগঠনকালে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা থাকলে সেক্ষেত্রেও মৃত্যু ঘটানো যায়। হুম, চুরি চুরি সংগঠনকালে, চুরির ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে কোন পরিস্থিতিতে, এখানে একটা পরিস্থিতির বিষয় বোঝা হয়েছে বা সিচুয়েশনের বিষয় বোঝানো হয়েছে 4 নাম্বার ক্ষেত্রে। তো এই 4টা ক্ষেত্রে আমরা কি করতে পারি? সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে। বুঝা গেল? আশা করি বুঝা গেছে। আচ্ছা, তাহলে 104 ধারা কি হবে? 100 ধারা ছিল আমাদের দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানোর যায় যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 100 পরের ধারাটা ছিল মৃত্যু ব্যতীত। তো এটাও ঠিক, মৃত্যু ব্যতীত। এখানে 103 হচ্ছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় যে ক্ষেত্রে, আর এটা হচ্ছে এরপরেরটাও সেম হবে। তাহলে মৃত্যু ঘটানো ব্যতীত, মৃত্যু ব্যতীত। তাহলে 104 হচ্ছে কি মৃত্যু ব্যতীত সম্পত্তি রক্ষা ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত যে অধিকার প্রয়োগ করা যায় সেই বিষয়টা এখানে বলা হয়েছে, ঠিক না? মৃত্যু ব্যতীত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে যে সম্পত্তি রক্ষার বিষয়টা আছে সেটা হচ্ছে 104 ধারা। তো এখানে আবার দস্যুতা, অপরাধমূলক অনধিকার প্রবেশ, এই তিনটা ক্ষেত্র বলছি আমি। বা আরম্ভ স্থিতিকাল ছিল না, আরম্ভ ও স্থিতিকাল। 105 ধারায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি আরম্ভ স্থিতিকালের বিষয়টা বলা হয়েছে। ওই 102 ধারায় যেরকম আমাদের আরম্ভ স্থিতিকাল ছিল, 105 ধারায় ঠিক তদ্রুপ আরম্ভ স্থিতিকাল, একই রকম ভাবেই একই সেন্স। যখন আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনার শুরু, মানে আপনার আক্রমণ শুরু করবে, তখন আপনার ওই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আরম্ভ স্থিতি সময়, ওই সময়টা কার্যকর হবে। আর 106 ধারা,
নিরপরাধ, আমরা 106 জানি যে নিরপরাধ ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, এটা একটু ক্রিটিক্যাল একটা সেকশন। অর্থাৎ এমন সিচুয়েশন, এমন পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনার মৃত্যু অনিবার্য, আপনি একবারে নিশ্চিত মৃত্যু আপনি জানতেছেন, তখন আপনি নিজেকে সেভ করার জন্য আপনি আহ, যে অপরাধটা করেন, সে অপরাধটা ফলে নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটলেও আপনি এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা আপনার বৈধ হবে। এটা এখানে 106 দ্বারা স্পষ্ট করছে। এই ছিল আমাদের মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা প্রতিরক্ষার যে ব্যক্তিগত অধিকার এই সম্পর্কিত আলোচনা। এই যে অংশগুলা, এই অংশগুলা থেকে পরীক্ষায় কিন্তু খুব 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 প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের অংশ থেকে এবং এই সাধারণ ব্যতিক্রম থেকে। তাহলে আমার মনে হয় আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি অতটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা ঠিক ততটুকু যদি আমার কাছ থেকে আদায় করে নিতে পারেন, আমার মনে হয় এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য এতটুকুই যথেষ্ট। আপনারা এইটুকু সেন্স থাকলে পরীক্ষার হলে এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের অংশ থেকে খুব ভালোভাবে আনসার করতে পারবেন। এখানে আমাদের এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কিত কোনো বিষয় আপনাদের জানার বা বোঝার আছে কিনা বলতে পারেন, কোনো প্রশ্ন? গতকালকে যে স্যার আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন আপনি, আমি ওই খাওয়াতে ছিলাম তখন হুম, 91 ধারা নিয়ে স্যার। হ্যাঁ, ওই 91 ধারাটা পরে আমি একটু দেখছিলাম। এটা আসলে আপনি যে সংজ্ঞা দিছেন ঠিক আছে, বাট এটা একটা হচ্ছে স্বতন্ত্র অপরাধ যেটাকে বলে। আচ্ছা, আমি 91 স্বতন্ত্র ধারাটা অপরাধ। আমিও দেখছি, আমিও আপনার সাথে আলোচনা করতেছি বিষয়টা নিয়ে। আমরা 91 ধারার যে বিষয়টা বুঝাইছি ওইটার সাথে আমরা যে উদাহরণটা দিছিলাম সেই উদাহরণটার সামঞ্জস্য আছে, সমস্যা নাই। এটা একটা স্বতন্ত্র অপরাধ, মানে এমন একটা কাজ যে কাজটা আপনি করতে গিয়ে সম্ভাব্য ক্ষতি আছে, এই কাজটার আপনি জানেন, ঠিক আছে, কিন্তু ওই কাজটা করতে গিয়ে ওই ক্ষতি না হয়ে আরো বেশি ক্ষতি হয়ে যাওয়া, ঠিক আছে, মানে ক্ষতি হবে আপনি জানেন সম্ভাব্য একটা ক্ষতি হবে, কিন্তু ওই ক্ষতিটা না হয়ে আরো বেশি ক্ষতি হয়ে যাওয়া। উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে? ওই ক্ষতি না হয়ে বেশি ক্ষতি হলে ওই ক্ষতিটা হবে জেনে আপনি সুস্থ মস্তিষ্কে সেই কাজটা বর্জন করার কথা এখানে বলা হয়েছে। বর্জন না করলে সে অপরাধের দায় থেকে আপনি রেহাই পাবেন না। সেটা কি রকম? ধরেন আপনি ধর্ষণ করার জন্য কোনো আহ, নারীকে কি করছেন, জোরপূর্বক গুরুতর জখম বা মৃত্যুর ভয় দেখায় আপনি তারে ধর্ষণ করছেন, এমনকি আপনার সেক্ষেত্রে আপনার কি হয়েছে, এই তার মৃত্যুও হয়ে গেছে উক্ত নারীর। হুম। তো এই যে কাজটা করছেন, এখানে কিন্তু ক্ষতির পরিমাণ প্রথম অবস্থায় কম ছিল, ধর্ষণ করছেন এই পর্যন্ত ছিল ক্ষতির পরিমাণ কম, পরবর্তীতে সেটা মৃত্যুতে পরিণত হয়েছে। তো এটা বর্জন করা উচিত ছিল। এমনিতেই তো এটা অপরাধ, আইনের দৃষ্টিতে ধর্ষণ একটা অপরাধ। এরকম একটা উদাহরণ, আবার আর একটা উদাহরণ দিই 91 ধারা বোঝার জন্য। সেটা হচ্ছে, ধরেন আপনার গর্ভপাত ঘটানো, এটাও তো একটা অপরাধ, আমরা পাইছিলাম আমাদের ওই পেনাল কোডে এই গর্ভপাতের যে অংশ 312 থেকে 318 দ্বারা। আপনার সম্মতি নিয়ে একটা মহিলার গর্ভপাত ঘটাইলেন। এখন এটা তো একটা সম্ভাব্য ক্ষতি, গর্ভপাত ঘটানো যে সম্ভাব্য ক্ষতি, এটা একটা ক্ষতি, একটা শিশুর মৃত্যু ঘটানো হচ্ছে, ভূমিষ্ঠ করতে বাধা দেওয়া হচ্ছে, এটাও তো এক ধরনের অপরাধ করা হচ্ছে, এটা সম্ভাব্য ছোট একটা ক্ষতি। কিন্তু এটা করতে গিয়া যদি ওই আহ, বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে সেটা কি আপনার রেহাই পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে না। সেই জন্য বলছে এই ধরনের অপরাধ থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য, এই বিষয়গুলো বর্জন করার জন্য, যদিও একটা লোকের সম্মতি থাকে, ওইটার মধ্যে ভয়ভীতি বা হত্যার হুমকি দিয়ে সম্মতি আদায় করা হয়েছিল, এখানে তার নর্মাল সেন্সেই ওই মহিলা সম্মতি দিয়েছে কিন্তু সে মারা গেল। তাহলে বিষয়টা কি জটিল প্রক্রিয়ায় চলে গেল। তাহলে আমরা বলতে পারি যে যে কাজটা করতে গিয়ে সম্ভাব্য ক্ষতি আছে এবং সেই ক্ষতি থেকে অন্য আরেকটা স্বতন্ত্র একটা অপরাধের সৃষ্টি হয়, অপরাধের মাত্রাটা আরো বেড়ে যায়, সেক্ষেত্রে এই এই ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাওয়া যাবে না, কোনোভাবেই পাওয়া যাবে না।
এটাই হচ্ছে এই 91 ধারার মূল বিষয়বস্তু। আমি যেটা পর্যালোচনা করে বুঝতে পারছি। এখন আপনি বলেন। না, আপনি যেটা বলছেন স্যার এটাই মানে এক কথায় হচ্ছে যে যদি আমার কাছে এরকম মনে হয় যে না এই কাজটা আমি যেটা করতেছি এটা আরো ক্ষতি হইতে পারে, তখন আমার ওই জায়গাতে স্টপ থাকা এনাফ, রাইট। মানে আমার আইন অনুযায়ী এতটুকু প্রাপ্য, আমি সহযোগিতা পাবো। কিন্তু আমি যদি এর ব্যতিক্রম কিছু করি তাইলে আমি ওই সাধারণ ব্যতিক্রমের যে সহযোগিতা সেটা পাবো না। পাবো না। আচ্ছা। তাহলে এই 91 ধারার বিষয়টা ক্লিয়ার? এটা খুব ডিপ কোশ্চেন। এটা আমার মনে হয় না আপনাদের আসবে। আসলে আমাদের আসবে। টিএসএ পদোন্নতি পরীক্ষার্থীদের জন্য আসবে। লিজাবু বুঝছেন 91 ধারার বিষয়টা? তারপর আপনারা বুঝে রাখা ভালো। দিলে আপনার জন্য স্যার কালকে একটু ভালো করে বুঝছিলাম, আজকে বেশি কঠিন মনে হইতেছে। স্বতন্ত্র মানে এটাই তো আমি বুঝলাম না স্বতন্ত্র স্যার। মানে হচ্ছে আলাদা। আচ্ছা, আমি একটু বলি স্যার। বলেন। এখানে স্বতন্ত্র মানে কি, ওই স্যার যেটা বুঝাইছেন, স্যার তো ২-৩টা উদাহরণও দিছেন। এরকম কিছু যে ওই স্যারের গর্ভপাতের বিষয়টা স্বাভাবিক, এটা আমরা বুঝি। হুম, যে একটা শিশুর গর্ভপাত করানো মানে অনেকেই কিন্তু অবৈধ সন্তান যেটা ওইটাকে গর্ভপাত করাইতে চায়। হুম। এটা সাধারণ তো এখন কথা। একজন ডাক্তারের কাছে গেছে সেটা করানোর জন্য। কিন্তু ডাক্তার এটা জানতেছে যে এটা একটা ক্ষতি, এটা একটা খারাপ কাজ। হুম, দেন এরপরে এই মহিলাটাও মারা যাইতে পারে। হুম, এরকম হইতে পারে। কিন্তু এরকম সিচুয়েশনে ডাক্তারের উচিত হচ্ছে যে ওই মহিলাটাকে ওই কাজ না করানো। হুম, বা ডাক্তার ওইটা থেকে বিরত থাকে। কিন্তু ডাক্তার যদি ওইটা করে, সেই ক্ষেত্রে যদি মহিলার সম্মতি, মহিলা তো অবশ্যই সম্মতি দিছে, অভিভাবকও সম্মতি দিবে যেহেতু সেটা অবৈধ সন্তান। যদি সম্মতি থাকেও সেক্ষেত্রেও ডাক্তারের এই কাজটা করা ঠিক হবে না। যদি করে তাইলে সে এই যে সাধারণ ব্যতিক্রমের সে বলতে পারবে না যে আমি এটা এই তাদের সম্মতিক্রমে করছি, এই রেহাইটা সে পাবে না। সে সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। পারবে না। রাইট। আচ্ছা, এটা জটিলের কিছু নাই। আপনি আবার রেকর্ডটা শুনবেন। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ওই আমাদের যে ৭৫ থেকে ৯৬ ধারার যে বিষয়বস্তু গুলা ছিল, আমরা নরমালি ৯৩ থেকে আমাদের ৯৫ ধারার বিষয়গুলো আমরা শুরুতে আলোচনা করে নিয়েছিলাম, যেহেতু গতকালকে আমাদের লাইনটা কেটে গিয়েছিল। তো আমাদের ৯৩ থেকে ৯৫ আলোচনা করা লাগতেছে না। আমরা বাকি বিষয়গুলো আবার একটু রিপিট করে দিচ্ছি, যেহেতু এটা ভিডিও রেকর্ডেড ক্লাস। আমাদের সাধারণ ব্যতিক্রম বা জেনারেল এক্সেপশন, এটা হচ্ছে পেনাল কোড 1860 সালের ৪৫ নং আইনের ৪র্থ অধ্যায়ের প্রথম অংশ। এই দুইটা অংশে আমরা বিভক্ত করছি। একটা জেনারেল এক্সেপশনের একটা অংশ রাখছি, আর একটা হচ্ছে ৭৫ থেকে ৭৬ থেকে ৯৫, আর একটা আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার ৯৬ থেকে ১০৬ রেখেছিলাম। তো এখানে আমাদের ৭৬ থেকে ৯৫ ধারার বিষয়গুলো আমি একটু রিপিটেড করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আর নর্মালি যেই সাধারণ ব্যতিক্রমের সংজ্ঞা আমাদের পরীক্ষায় আসলে সেটা আমরা কিভাবে লিখবো সেটাও আমরা বলছি। স্বভাবতই অপরাধীরা অপরাধ করলে সেটা জন্য শাস্তির বিধান আছে। তবে যে সকল ক্ষেত্রে অপরাধীরা অপরাধ করলে অপরাধের দায় থেকে রেহাই পেয়ে যায় বা মুক্তি পায়, সেই সকল ক্ষেত্রে বা সেই সকল বিষয়গুলোই আমাদের সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়ে বা সাধারণের ব্যতিক্রম হিসেবে গণ্য হয়। এটা ৭৫ থেকে ৭৬ থেকে ৯৫ ধারা পর্যন্ত। আমরা ৭৬ ধারায় পড়েছি সরকারি কর্মচারী কর্তৃক তথ্যের ভুলের মাধ্যমে যে কৃত কাজ, সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে দুইটা উদাহরণ আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে একটা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশে গুলিবর্ষণ, সেই গুলিবর্ষণের ফলে যদি কারো গুরুতর আঘাত বা মৃত্যু ঘটে, সেক্ষেত্রে এই উক্ত ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে করছে সেই সদস্যটা, তার অপরাধ হবে না। আরেকটা নিয়েছিলাম ওয়ারেন্টের যে বিষয়টা, সেটা ওয়ারেন্ট মূলে ক কে খ মনে করে যদি গ্রেফতার করে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমাদের ৭৬ ধারায় দুইটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা পড়েছিলাম। আর আমাদের ৭৬-এর সাথে ৭৯ ধারা পড়েছিলাম জনসাধারণ কর্তৃক যেই কৃত কাজ, সেটা আইনগত ভুলের প্রেক্ষিতে হলে সেটা আইন বলে সমর্থিত এবং আইনগত ভুলের প্রেক্ষিতে হলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা ওইখানেও দুইটা উদাহরণ দিছিলাম। সেটা হচ্ছে কোনো একজন কাউকে ফল কাটার জন্য চাকু দেওয়ার জন্য যাচ্ছিল, তার পার্শ্ববর্তী পাশের লোক মনে করছিল তাকে হত্যা করার জন্য যাচ্ছিল, তাকে ধরে নিয়ে সে আইনগত হেফাজতে দিয়েছিল। সেক্ষেত্রে সে আইন বলে সমর্থিত থাকলেও সেই কাজটা কি
অপরাধ হিসেবে গণ্য হবে না। আসলে তো সে অপরাধ করার উদ্দেশ্যে এই কাজটা করছিল না। এখানে আমরা আরেকটা পরে আমরা বলছিলাম ৭৯ পরে সরি, এখানে ৭৭ ধারা বিচারক কর্তৃক যে কৃত কাজ সেটা অপরাধ হবে না, সেটাও আপনারা জানেন, উদাহরণ দেওয়ার এখানে প্রয়োজন নাই। বা বিচারকের যে রায়। আর ৭৮ ধারা হচ্ছে বিচারকের রায় যদি জল্লাদ কার্যকর করে সেটা অপরাধ হবে না, জল্লাদ কর্তৃক যেই কাজ। ৭৮, ৭৯ তো বললাম। আর ৮০ হচ্ছে আইন বলে স্বীকৃত বা আইন বলে সমর্থিত যেই কাজ, সরল বিশ্বাসে কৃত কাজ, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা ওই যে কাঠুরিয়া তার যেই কাঠ কাটার যে বিষয়, সেটা তার আইনগত কাজ। সেটা করতে গিয়ে যদি দুর্ভাগ্যবশত কাঠুরিয়ার এটা খুলে গিয়ে অন্য কোনো মানুষের মাথায় আঘাত লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা অপরাধ হবে না উক্ত ব্যক্তি মারা গেলে। বা কোনো ব্যক্তির, আপনি গাড়ি চালাচ্ছেন, হুট করে আপনার গাড়ির সামনে আসলো, এসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, সেটাও আপনার অপরাধ হবে না এই ৮০ ধারার আওতায়। ৮১ ধারায় হচ্ছে কোনো বড় ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য ছোট অপরাধ করা, এটা রোড অ্যাক্সিডেন্ট বলা যায়। ড্রাইভার কর্তৃক যে অপরাধের উদাহরণটা আমরা দিছি, একজন ১০০ জন লোককে বাঁচানোর জন্য একজন বৃদ্ধ লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া, বা ১০০ লোককে বাঁচানোর জন্য কোনো বাড়ি ঘরের মধ্যে আঘাত হানা বা গাছে আঘাত হানা, এই ধরনের ক্ষেত্রে অপরাধ হবে না। তারপরে আমরা ৮২-তে পড়েছিলাম ৯ বছরের কম বয়স্ক শিশু কর্তৃক কৃত কাজ অপরাধ হবে না, সেটা আমরা উদাহরণ দিছি। ৮৩-তে হচ্ছে অপরিণত বিবেক, অর্থাৎ ৯ বছরের বেশি ১২ বছরের কম যদি তার জ্ঞান বুদ্ধি না থাকে, সেই শিশুর দ্বারা কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৪-তে হচ্ছে আমরা অপকৃতস্থ বা পাগল কর্তৃক যে কৃত অপরাধ, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৫-তে হচ্ছে অনিচ্ছাকৃত বা অন্যের দ্বারা নেশাগ্রস্ত অবস্থায় যদি অপরাধ সংঘটিত হয় সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। আর ৮৬-তে হচ্ছে ইচ্ছাকৃত নেশাগ্রস্ত হলে বা উক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে না পারে বা প্রমাণ করতে পারে ১০৫ ধারার মতে যে সে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত করে নাই, সেক্ষেত্রে সে ৮৫ ধারায় রেহাই পাবে। আর যদি না করতে পারে, সে ৮৬ ধারায় সে রেহাই পাবে না। এটা হচ্ছে ৮৬। ৮৭ হচ্ছে সরল বিশ্বাসে খেলাধুলা করতে গিয়ে বা এই সরল বিশ্বাসে যে সম্মতি নিয়ে যে কৃত কাজগুলো আছে, সেই কার্যের কথা বলা হয়েছিল ৮৭-তে। এখানে কুস্তি, তারপরে ক্রিকেট খেলা, যে কোনো খেলায় ১৮ বছরের প্রাপ্তবয়স্ক লোকের সম্মতি নিয়ে করা হয়েছে, সেক্ষেত্রে যদি মৃত্যু বা গুরুতর আঘাতের জখম ঘটে, তাহলে সেটা অপরাধ হবে না আমাদের। এটা হচ্ছে ৮৭। ৮৮-এর সাথে ৯২ মিলিয়ে পড়ার জন্য বলছিলাম। এখানে সম্মতি থাকে, সরল বিশ্বাস থাকে, যথাযথ মনোযোগ থাকে, মানে সবগুলো উপাদানের উপস্থিতি থাকে। এটা ওই অপারেশন, ডাক্তার কর্তৃক যে অপারেশন করলে রোগী মারা গেলে যে সেটা অপরাধ হবে না ডাক্তারের, সেই বিষয়টা এখানে বলা হয়েছিল। আর ৯২ বলা হয়েছিল কোনো ভাগকে গুলি করছে, গুলি করার উদ্দেশ্যে বাঘ আক্রমণ করছে কোনো মানুষকে, সেই মানুষকে সেভ করার জন্য সেই বাঘকে গুলি করা হয়েছে। মানে বাঘকে গুলি করার জন্য গুলি করা হয়েছিল, মানুষের গায়ে লেগে মানুষ মারা গেছে, সেক্ষেত্রে অপরাধ হবে না। এটা হচ্ছে ৯২ ধারা। আর ৯১ ধারার বিষয়টা তো বললামই। আর ৯০ হচ্ছে সম্মতি। ৪ ধরনের লোকের সম্মতি ব্যতীত সকল সম্মতি হিসেবে গণ্য হবে। সেই ৪ ধরনের লোকের সম্মতি, কোন ৪ ধরনের লোকের সম্মতি মনে আছে? ৯০ ধারায় বলছিলাম। জিয়া ভাই, মনে আছে কি? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই। ৪ ধরনের লোকের ব্যক্তি হচ্ছে ভয়ভীতি প্রলোভনের মাধ্যমে আদায়কৃত যে সম্মতি, তারপরে হচ্ছে পাগলের সম্মতি, শিশুর সম্মতি, আর কার সম্মতি? তো যেই ৪ ধরনের সম্মতির কথা বলছিলাম, সেই সম্মতিগুলা ব্যতীত সকল সম্মতি হিসেবে গণ্য হবে ৯০ ধারা। আর ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫ এই ভিডিওর মধ্যেই আপনাদের অন্তর্নিহিত আছে। এই ভিডিওটা আমি এডিট করে সুন্দর করে আপনাদের গুছাই দিয়ে দিব। এটা মনোযোগ দিয়ে যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, আমার মনে হয় এই সাধারণ ব্যতিক্রম এবং আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কিত সকল যেই জটলা আছে, সকল জটলা খুলে যাবে।